ফেসবুক বন্ধ থাকায় চরম ক্ষতির মুখে অনলাইন ভিত্তিক ব্যবসা। নেতিবাচক প্রভাব ইভেন্ট ম্যানেজমেন্টেও। যোগাযোগ মাধ্যম স্বাভাবিক না হলে আরও লোকসানের আশঙ্কা। তামাকের মতোই অতিরিক্ত লবণ গ্রহণে বাড়ছে উচ্চ রক্তচাপ, হৃদরোগ সহ নানা ব্যাধি। খাদ্যশিল্পে লবণের ব্যবহার না কমালে স্বাস্থ্যখাতে ব্যয় বাড়বে বলছেন চিকিৎসকরা। অনলাইনের মাধ্যমে এখন ঘরে বসেই জমি জমার গুরুত্বপূর্ণ কাগজপত্র পাচ্ছেন গাইবান্ধাবাসী। নামমাত্র ফির বিনিময়ে সেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ জেলা প্রশাসনের। এবং চাঁদপুরে স্থায়ী লঞ্চ টার্মিনাল না থাকায় দুর্ভোগে যাত্রীসহ লঞ্চ চালকরা। বিশ্বব্যাংকের সহায়তায় নতুন টার্মিনাল নির্মাণের আশ্বাস বিআইডব্লিউটি এর। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। দর্শক, অর্থ বাণিজ্যের অন্যান্য খবরের সঙ্গে আজ আমরা আলোচনা করব কসমেটিক্স পণ্যের বাজার নিয়ে। আর এ নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন নাভা ডিস্ট্রিবিউশনের চেয়ারম্যান ও সিইও আজমল হোসেন। জনাব আজমল হোসেন, আপনাকে সময় স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ এবং সময় টিভিকে আমাকে এইরকম একটি প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য আমি ওনাকে কৃতজ্ঞ জানাচ্ছি এবং স্ক্রিনের বাইরে যারা আছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যে এরকম একটা অনুষ্ঠান আজকে। আচ্ছা, আপনার সঙ্গে আলোচনা করবো, আমরা অন্যান্য কিছু সংবাদ জেনে আসি। ফেসবুক বন্ধ থাকার কারণে এই মাধ্যম ব্যবহার করে গড়ে ওঠা এফ কমার্স ব্যবসায়ীদের বিক্রি প্রায় শূন্যে নেমে এসেছে। শীঘ্রই মাধ্যমটি খুলে দেওয়া না হলে ক্ষতি কাটিয়ে ব্যবসা চালানো সম্ভব হবে না বলেও জানিয়েছেন তারা। সেই সাথে এর নেতিবাচক প্রভাব পড়েছে ই কমার্স ও ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসাতেও। বিস্তারিত কামরুল হাসান সবুজের রিপোর্টে। কয়েক বছর আগেও ফেসবুকের ব্যবহার সীমাবদ্ধ ছিল যোগাযোগ, গল্প আর বন্ধুত্বের পরিধি বাড়ানোর মধ্যেই। তবে সময়ের সাথে পণ্যের প্রচার ও বিক্রির প্ল্যাটফর্ম হিসেবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ভার্চুয়াল এই মাধ্যমটি। কিন্তু নিরাপত্তা ইস্যুতে হঠাৎ করেই বন্ধ করে দেওয়া হয় সামাজিক যোগাযোগের এই মাধ্যম। এরপর এক সপ্তাহ পার হয়ে গেলেও ফেসবুক খুলে না দেওয়ায় শঙ্কার মধ্যে দিন কাটাচ্ছেন এফ কমার্স ব্যবসায়ীরা। একটা কাস্টমার ওটা লাগবে না, সেটা লাগবে না, কত ধরনের ডিলিংস থাকবে, সব এখন টোটালি অফ। আমার কিছু কারিগর আছে, ওদেরকে যেহেতু এখন অর্ডার নেই, ওরা বসে আছে, কিন্তু আমার তো মান্থলি স্যালারি তাদেরকে দিতেই হবে। ফেসবুকটা যদি আর কয়েকদিন বন্ধ রাখা হয় তাহলে হয়তো উইন্টারের যেই লসটা সেটা হয়তো আর রিকভার করা আমাদের পক্ষে পসিবল হবে না, এবং ইন দ্যাট কেস উই মাইট হ্যাভ টু শাট ডাউন দ্য কোম্পানি। আর ফেসবুক বন্ধ থাকায় অনেকটাই কমে গেছে ই কমার্স ব্যবসায়ীদের প্রচারণাও। এতে করে প্রায় 30% বিক্রি কমেছে বলে জানালেন এই ব্যবসায়ী। বাংলাদেশে ফেসবুক ইউজার যেহেতু অনেক বেশি, ফেসবুক ব্যবহার করে মার্কেটিংয়ের রিচটাও অনেক বেশি, তো অবশ্যই সেই জায়গা থেকে যারা ই কমার্সে ব্যবসা করছেন তারা কিছুটা সমস্যা ফেস করছে। শুধু তাই নয়, শীত মৌসুমে অনলাইন ভিত্তিক ব্যবসা বাধাগ্রস্ত হয়, বিপাকে পড়েছে ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্মগুলো। আমি যে পরিমাণ টাকা বিনিয়োগ দিয়েছি সেটা রিফান্ডেড হবে না, এটা আমি জানি না কবে এটা ওপেন করা হচ্ছে, তো সামনের ইভেন্টগুলোর জন্য আমি খুবই টেনশনে আছি। ক্রমবর্ধমান সামাজিক যোগাযোগ নির্ভর ব্যবসা যেন কোনোভাবেই অনিশ্চয়তায় না পড়ে, সেদিকে বাড়তি নজর দেওয়ার দাবি নতুন প্রজন্মের উদ্যোক্তাদের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমরা আগেই জানিয়েছি আজ আমরা আলোচনা করব দেশের কসমেটিক্সের বাজার নিয়ে। এবার এ বিষয়ে বিস্তারিত জানতে চলে যাচ্ছি নাভা ডিস্ট্রিবিউশন অ্যান্ড চেয়ারম্যান সিইও আজমল হোসেনের কাছে। আপনি তো দেশের যে কসমেটিক্স রয়েছে ইম্পোর্টের সঙ্গে জড়িত আছেন, তো বর্তমানে আসলে দেশের যে কসমেটিক্সের বাজার তার আসলে ডিমান্ড কেমন? দেশের বাইরে থেকে যে কসমেটিক্স আসে সেই কসমেটিক্সের চাহিদা কেমন রয়েছে? অ্যাকচুয়ালি প্রথমে আমি বলতে চাই যে আমরা ডিও ভারত থেকে যেটা নাম্বার 2 পজিশনে এখন আসছে, ম্যাকনোর যেটা আপনার ওয়াইল্ডস্টোন নামে মার্কেটে পরিচিত, এবং নিশা কালার, প্লাস আমাদের এই 10 তারিখে ক্যারিস একটি লোশন এবং ফেস ওয়াশ মার্কেটে আসছে। যাক, এখন যে কথাটি আপনি বললেন যে কত পার্সেন্ট মার্কেটে চাহিদা আছে, এটা অ্যাকচুয়ালি পরিসংখ্যা দেওয়া বলা খুবই মুশকিল, যেহেতু এখন বিরাট মার্কেটিং হয়ে গেছে। এখন আগে দেখা যেত শুধু আমরা দেশি কসমেটিকের উপরে নির্ভর ছিলাম, এখন প্রতিটা চ্যানেলই অন করলে দেখা যায় কিছু না কিছু এই কসমেটিকের উপরে আলোচনা হচ্ছে। স্কিনের জন্য সবাই সচেতন, এখন অনেক পার্লারও হয়ে গেছে, অনেক পার্লার থেকেও অ্যাডভাইস পান ওনারা, যার ফলে দেখা যাচ্ছে যে বিদেশি কসমেটিকের উপরে অনেকটাই নির্ভরশীল হয়ে গেছে আমরা। তারপর আমি বলবো যে আমাদের যে কসমেটিকগুলি বাংলাদেশে
ইন করতেছে, এগুলি কিন্তু অনেকগুলি আইটেম আছে যেগুলি আইটেম নাকি বিএসটি ছাড়া, বিএসটি অনুমোদন ছাড়া কোনো মতেই প্রবেশ করতে পারবে না বাংলাদেশে। এখন দেখা যাচ্ছে যে এই কসমেটিকগুলি কিছু অসাধু ব্যবসায়ী হয়তো নিচের লেভেলের কিছু সিএনএফ বা কিছু অসাধু অফিসারদের সাথে যোগ সাজেছে ওরা বের করে নিয়ে আসে কপি কসমেটিকগুলি। আমি এর মধ্যে দুই একটি একদম জ্বলন্ত আপনাকে নাম স্পেসিফিক বলতে পারি, যেটা নাকি সেন্সোডেন্ট পেস্ট। এটা আপনার খুব ভাগ্যের ব্যাপার যে একটা ঢাকা শহরে এই পেস্টটা আপনি 1 নম্বর কিনতে পারবেন ইউকের অথবা অন্য কোনো কান্ট্রি। এটা দেখা যাচ্ছে চায়না থেকে নিয়ে আসতেছেন। এটা সম্ভবত আমার খুব মনে পড়ে যে 65 হইতে 85-এ আপনি চকবাজারে পাবেন, অথচ একটা ভালো ডাক্তারখানায় গেলে এটা 450 থেকে 500 টাকা আপনি এটা কিনতে হচ্ছে। তাহলে কি আসলে বিদেশ থেকে যে ধরনের কসমেটিক্স আসলে আমদানি করে থাকি আমরা, সেখানে ভেজালের মাত্রাটা বেশি হচ্ছে? না না, এটা ঠিক বলা উচিত হবে না আপনার, কারণ বিদেশ থেকে তো অনেক কসমেটিক আপনি আসতেছেন আর সবাই কিন্তু ভেজাল নিয়ে আসতেছেন না। এটার পার্সেন্টেজ হয়তো খুবই নগণ্য, কিন্তু মার্কেট ওরা বিস্তার করে দিচ্ছে, বুঝছেন। কারণ যারা আমরা ইম্পোর্ট করছি, যারা কসমেটিকের সাথে জড়িত আছি, আপনি খবর নিয়ে দেখবেন যে পুরো বাংলাদেশে এরা কিন্তু সবাই চাচ্ছি যে এটাকে ট্যাকেল করার জন্য কীভাবে এই 2 নম্বরটা ট্যাকেল করা যায়। আর অ্যাকচুয়ালি তো সত্য কথা যেটা, যে খারাপের সংখ্যা খুবই নগণ্য, খুবই অল্প, যেটা আপনি হয়তো খোঁজ করে পাবেন না। কিন্তু এরা হয়তো মার্কেটিং এমনভাবে করতেছেন বা এমনভাবে চলে গেছেন, এটা আমাদেরও দুর্ভাগ্য বলতে হবে যে আমরা মাঝে মাঝে হয়তো চকবাজার দেখি যে আপনি যৌথ অভিযানে যাচ্ছেন, কিন্তু গিয়ে দেখা যাচ্ছে কি যৌথ অভিযানে পানিশমেন্ট দিচ্ছে 10,000, 50,000, 1 লাখ। এটা কি সম্ভব যে আমি একটা সেন্সোডেন্ট পেস্ট বা একটা শ্যাম্পু চুলের জন্য কিনবো, এটা আপনি আমাকে 10,000, 1 লাখ টাকা পানিশমেন্ট? এটা যে পর্যন্ত দ্বন্দ্ব না দিবেন, জেল জরিমানা না করবেন, সে পর্যন্ত আপনি এটা রোধ করতে পারবেন। এক, দ্বিতীয় হচ্ছে এখানে আমাদেরও একটু দুর্ভাগ্য যে পৃথিবীর সব দেশে দেখবেন আপনি হয়তো 2.5% ট্যাক্স বা 5% ট্যাক্স, কিন্তু আমাদের দেশে দেখবেন 152% ট্যাক্স। তখন কিন্তু ইম্পোর্টার কি করবে, বাধ্য হয়ে কিন্তু ওদিকে যাচ্ছে। ভ্যালু আপনি দেখা যাচ্ছে একটা মালের দাম হয়তো $1, কিন্তু এখানে এসে দেখবেন যে $5 ভ্যালু বসায় রেখেছেন। এতে হচ্ছে কি ওই নিচের লেভেলের যে ইগুলি আছে, আপনার কি বলে অফিসারগুলি বা নিচের লেভেলের যে লোকগুলি আছে, এরা কিন্তু উৎসাহিত দিচ্ছে যে এটার ভ্যালু এত বেশি আছে, তুমি এখন চোরাই পথে নিয়ে আসো। যার ফলে যারা 2-4 জন এরকম ভেজাল করছে, ওরা কিন্তু ইচ্ছা করেও করছে না, হয়তো দেখা যাচ্ছে আপনার এটা আইনা পড়তে হচ্ছে না, ওটা $1, আর এটা দেখা যাচ্ছে 20 শ্রেণী চায়নাতেই পাওয়া যায়। এখন এই যে ভেজালটা আসলে কি দেশের বাইরে থেকে ভেজাল হয়ে আসছে নাকি দেশের মধ্যে আসলে ভেজাল উৎপাদন হচ্ছে? না, দেশের বাইরে যে হচ্ছে না এটাও ঠিক না, দেশের বাইরে হচ্ছে, কিন্তু এটার সংখ্যা খুব কম, আপনি খুবই কম। কিন্তু দেশের বাইরে থেকে চায়নার থেকে এটা ম্যাক্সিমাম চলে আসছে, বুঝছেন, চায়নার থেকেই করে আসছে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ঘটনা দেখবেন ইন্ডিয়াতে গেলে, এখন ইন্ডিয়া নিজে একটা যে কোনো ব্র্যান্ড হোক, ওই ব্র্যান্ডটা কিন্তু ওদের দেশেও এখন ভেজাল হচ্ছে। ভেজাল সব দেশে আছে, কিছু কিছু ছাড়া। আপনি দুবাইতে যাবেন, দুবাইতে গিয়ে দেখেন সেম একই পজিশন, যে ভেজাল আছে, কিন্তু ভেজাল আছে তারপরে ওরা কিন্তু এই ব্যাপারটা খুব টেক কেয়ার করেন। এবং প্রশাসনিকভাবে যদি কোনোভাবে কোনো অবস্থাতে একটা ভেজাল বলে বিক্রি করতে হবে আপনাকে, আপনি একদম ধুম করে চলে যাবেন আর আপনাকে দিয়ে দিবে, এটা একমাত্র বাংলাদেশে সম্ভব, অন্য কোথাও সম্ভব না। পার্শ্ববর্তী আপনি কলকাতা যাবেন, কখনো কলকাতা গিয়ে দেখবেন বাগরি মার্কেট, আমি গত সপ্তাহ বাগরি মার্কেটে ভিজিট করছি, অন্যান্য জায়গায় করছি, আমি নিউ ইয়র্কে অনেক, আমার তো যেহেতু কসমেটিকের ব্যবসা, আমি যেখানেই যাই না কেন একটু চেষ্টা করি, বুঝছেন। আমি ইংল্যান্ডে আজদা ডিপার্টমেন্ট ওদের ভালো, ওইখানে আমি দেখছি যে ওদের আলাদা একটা সেলই গঠন করাইল আছে, যেটা ভেজাল কিনা ওই সেলেতে আপনার টেস্ট করে তারপর আমরা দেখতে পাচ্ছি যে আপনিও বললেন যে আমাদের যে ভ্রাম্যমাণ আদালত নিয়মিত অভিযান চালায়, বিএসটি তাদের অভিযান চলছে, তো এগুলো আসলে যথেষ্ট কিনা আপনার কাছে? একদমই না। আপনি, আমার মনে পড়ে আমি এই 1 বছরের মধ্যে খুব সর্বোচ্চ 3 দিন ভ্রাম্যমাণ আদালত আমি দেখেছি ওখানে, 3 দিন। তাহলে এত বড় একটা বিশাল মার্কেট, আপনি গিয়ে দেখবেন চকবাজার কিন্তু একটা বিশাল মার্কেট, এবং এই চকবাজার কিন্তু শুধু কসমেটিক নিয়ে না, বাংলাদেশের যত আইটেম আছে ওইখান থেকে কিন্তু নিয়ন্ত্রণ হয়। আপনি ফ্যাব্রিক্স বলবেন, ইলেকট্রনিক্স বলবেন, ওইখানে কিন্তু বসে আসছে, হার্ডওয়্যার বলবেন, সব কিন্তু ওইখান থেকে নিয়ন্ত্রণ হচ্ছে। কিন্তু ওই সপ্তাহে 15 দিন, 1 মাস 2 মাসে গিয়ে কিন্তু আন্দোলন আপনার আদালত বসা কিন্তু লাভ হবে না। এটা আপনাকে প্রপারলি, এবং যারা আপনার এটার সাথে জেনুইন 1 নম্বর মাল বিক্রি করতেছে ওদেরকে সাথে নিয়ে একটা কমিটি গঠন করে যদি এটা
আগানো যায়। আমি আশাবাদী এবং আমি কালকে আমাদের সমিতিতে বলছি যে আমি এটা কোনো ছাড় দিব না, কোনো ছাড়ের প্রশ্ন ওঠে না, ছাড় দিব না। আমরা এটা যেরকম ওই সবজির ব্যাপারে ফরমালিন মুক্ত চাই, তাহলে আমাদেরটা হবে না কেন? আমাদেরটা ফর্মালিন, ওটা তো দেখা যাচ্ছে একটা মাছ, আপনি কিন্তু বাজারে গেলে বুঝতে পারবেন যে এটা ফর্মালিন আছে কি নেই। কিন্তু কসমেটিকটা আপনার সেন্সোডিয়াম পেস্টটা কিন্তু খুলে দেখতে পারতেছেন না। আপনি বাসায় না ইউজ করার পরেও হয়তো বা এটার সংখ্যা খুবই কম, 10% হয়তো বুঝতে পারতেছে যে এইটা আপনার পেস্টটা 2 নম্বর আমি পেয়ে গেছি। কিন্তু তারপরে দেখবেন প্রতিটা বড় বড় শপিং মলে আপনি পাবেন। আর সবচেয়ে বড় কথা, আপনি বিএসটি তো দেখাতে পারে না। 10% দোকানদার বিএসটি যে রিপোর্টটা আছে আমাদের, এই রিপোর্টটি দেখাতে পারে না, বিএসটি না করেই চলে আসতেছে। তাহলে গ্রাহকদের আসলে বোঝার কি জায়গা নেই? আসলে গ্রাহক পর্যায়ে তারা কি আসলে বুঝতে পারছে না যে কোনটা ভেজাল কিংবা কোনটা আসল? আপনি গ্রাহকের কথা বললেন, আমরা অনেক সময় ধোঁকা খেয়ে যাই যে কোনটা আসল কোনটা নকল। কারণ আপনি চায়নাতে যাবেন, বলবেন যে আমার মতো আরেকটা বাবলু তৈরি করে দাও, আজমল তৈরি করে দাও, ওরা কিন্তু তাই পারবে। এটা সম্ভব ওদের দ্বারা, বুঝছেন? আপনি দেখবেন চায়নাতে গেলে একবার ভিজিট করে দেখবেন যে আপনি একটা ধরেন এই ল্যাপটপটে আপনার $200 ওদের দেখাবে যে $200, তখন আপনি বলবেন ক্যালকুলেটর মেরে এটা $200 পড়তা নেই, কত পড়তা আপনাকে কোশ্চেন করবে, করে ও আবার সেম আরেক ফ্যাক্টরিতে ওর গাড়িতে পিক আপ করে আপনাকে নিয়ে যাবে। আমাদের প্রতিবন্ধকতা মানে এটাকে যদি রোধ করতে হয় তাহলে আসলে কোন জায়গায় নজরটা দেওয়া উচিত? এটা কি আসলে যেহেতু আমদানি হয়ে আসছে, বন্দরগুলোতে কি আরো বেশি নজরদারি জোরদার করা উচিত? সর্বপ্রথম আমি বলবো যে এটা প্রশাসন আগে আসতে হবে। আর দ্বিতীয় বলবো, আমি মাননীয় অর্থমন্ত্রীর প্রতি শ্রদ্ধা রাখি বলছি, উনি খুব এ ব্যাপারে খুবই কঠিন লোক, একজন লোক, বুঝছেন, এবং সৎ লোক। ওনাকে শ্রদ্ধা রেখে বলছি আমি আবারও যে উনি যাতে এই ভ্যালুর ব্যাপারটা একটু কনসিডার করেন। হয়েছে কি, ভ্যালুর ব্যাপারে যখন আপনার একটু হাই লেভেলে যাবে তখন সবাই চাবে যে এটা আমি দুর্নীতিভাবে নিয়ে আসি। আর যখন দেখবেন আপনি একটা খেয়াল করে, আপনি এরপরে আমি আপনাকে অনুরোধ করব যে আপনার বন্দরগুলি গিয়ে দেখবেন যেগুলি 7.5% ট্যাক্স আছে বা 3% ট্যাক্স আছে, ওখানে দেখবেন না কোনো দুর্নীতি হচ্ছে। কারণ আপনি 7.5% ট্যাক্স দিচ্ছেন, আপনি কি দুর্নীতি করবেন? আর যখন দেখবেন 152% ট্যাক্স, তখন অটোমেটিকলি দুর্নীতিটা চলে আসে, অটোমেটিকলি এটা গ্রাস করে। যার ফলে যদি আজকে আমরা এই ট্যাক্সের থেকে বের হতে পারতাম, এই ট্যাক্সের থেকে আপনার একটু সরে আসতে পারতাম, তাহলে এই ভেজাল মালটা বন্ধ হয়ে যেত আর দুর্নীতিটা বন্ধ হয়ে যেত, কাউই আমরা সাহস পেতাম না। আর দ্বিতীয় হচ্ছে আরেকটা আপনার মাধ্যমে আমি বলতে চাই যে অনেক সময় আমরা ইচ্ছা করলে বিএসটিতে যেতে পারি না। কেন যেতে পারি না? বিএসটিতে আপনি দেখবেন, আমি বলি আমার একটা শীতের মাল পুরো 1 মাস একটা মাল টেস্ট করতে রাখছে, তাহলে আমার একটা কন্টেনার সর্বোপরি আমি 1 লক্ষ টাকা বা 2 লক্ষ টাকা লাভ করব, তারপরে ওর উপরে আমি ট্যাক্স দেবো বছর শেষে। কিন্তু দেখা যাচ্ছে আমি 3,70,000 টাকা আমি কন্টেনারে শিপিং কোম্পানিকে ডেমারেজ দিয়ে আমার কন্টেনারটা গোডাউন পর্যন্ত আনতে হয়েছে। তাহলে আমার লাভটা কোথায়? আমি কেন ইনভেস্ট করবো এই খাতে, বুঝছেন? আর কেনই বা রেভিনিউ দেবো? আপনি দেখবেন যারা রেভিনিউ দিচ্ছে, আমরা একটা বন্দরে গিয়ে কমিশনারের সাথে ঠিক মতো কথাও বলতে পারি না। হয়তো আসলে আমাদের যে প্রশাসনের কার্যক্রম সেখানেও কিছু দুর্বলতা রয়েছে এবং ট্যাক্স সংক্রান্ত বিষয় ডেফিনেটলি ওনারা করেন, চেষ্টা করেন, হয়তো এত লোক বললেই আমাদের মাঝে এত লোক হয়তো ওনারা দিতে পারছেন। আমরা এই বিষয়ে আরো আলোচনা করব, আমরা একটা ব্রেক থেকে আসি। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরছি নাভা ডিস্ট্রিবিউশনের চেয়ারম্যান ও সিইও আজমল হোসেনের কাছে। আমরা কথা বলছিলাম দেশের কসমেটিক্সের বাজার নিয়ে এবং আপনি যেমনটা বলছিলেন যে আসলে অতিরিক্ত শুল্ক এবং কিছু সরকারি সহায়তার অভাবে আসলে এই ধরনের ভেজাল পণ্য দেশের মধ্যে চলে আসছে। তো আসলে কি মনে করছেন যে শুল্ক কমালে কি আসলে ভেজাল পণ্য রোধ হবে, দেশে ঢোকা বন্ধ হবে? অ্যাকচুয়ালি সরি, আপনি এখন খোঁজ নিয়ে দেখবেন যে দেশে রেভিনিউটা কেমন আদায় হচ্ছে বা কেমন ক্রাশটা করছে। রেভিনিউ কিন্তু পুরো বাংলাদেশে ক্রাশ করছে। এটার 2টা কারণ। ধরেন আমরা বিগত দিনে হয়তো আমাদের ভ্যালু কমিশনার মহোদয় বাড়িয়ে দিয়েছেন, আমরা ডাইরেক্ট ঢুকে কমিশনের সাথে কথা বলতে পারতাম। এটা 2 বছর আগেও বলতে পারতাম। একটা কমিশনারে গিয়ে একটা কার্ড দিতাম, ওনারা কল করতেন যে আপনার সমস্যাটা কোথায়, ওনারা আমাদের সমস্যাটা শুনে সাথে সাথে একটা ডিসিশন দিতেন। আর এখন এমন একটা দুর্ভাগ্য আমাদের হয়েছে, কোনো কমিশনারের রুমেই আমরা ঢুকতে পারি না। এবং এখন নিচের লেভেলের যে অফিসারগুলি আছে, ইভেন সিএনএফ এজেন্সিরা, এরা করে কি একটা যোগ সাজস করে যে কী করা যায়, এখানে একটা কি ফোন দিয়ে পাকানো যায়। দেখবেন উন্নত দেশগুলি, সিঙ্গাপুর বলেন, দুবাই বলেন বা আরও একটু উন্নত দেশগুলি, দেখবেন 2.5% উপরে ট্যাক্স নেয়, অথচ ওই ট্যাক্সের উপরে কিন্তু নির্ভর, ওদের ট্যাক্সের উপরে নির্ভর দেশ চলতেছে।
দুবাই পুরো ট্যাক্সের উপরে নির্ভর। দুবাই কি আমাদের অনুন্নত না উন্নত, আমি এটা আপনাদের মাধ্যমে ওনাদের কাছে কোশ্চেন রাখতে চাই। এক, দ্বিতীয় হচ্ছে যখনই আপনি ট্যাক্স ভ্যালু বাড়াবেন তখনই ফাঁকির পরিমাণ বেড়ে যাবে। আপনি অ্যানালাইজ করে দেখেন যে যেগুলি আবারও আমি আপনাকে বলি যে 7.5% যে ডিউটিগুলি আছে, 3% যে ডিউটিগুলি আছে, এটার পজিশন কেমন আছে, এটার রেভিনিউ বছরে কত টাকা আদায় হয়। আর যেটা আপনি 93 থেকে 156% ডিউটি, যেটা গাড়িটা আলাদা জিনিস, আমাদের কসমেটিক বা ফ্যাব্রিক্সের ব্যাপারে আমি বলতেছি, দেখবেন ওগুলি আপনি দেখবেন যে ওটার রেভিনিউ কত আদায় হয়েছে, তাইলে আপনি মিলে যাবে হিসাবটা যে কত পার্সেন্ট আপনি আদায় হয়েছে। কারণ আপনি যখন দেখবেন যে 7.5% আমার ডিউটি, আমি কেন ফাঁকি দেব, কেন আমি এই কাজটা করব। কিন্তু এখানে তো আসলে দেশীয় শিল্প সুরক্ষার জন্য আমরা সরকার থেকে যেমনটা বলা হয় যে দেশীয় শিল্প সুরক্ষার জন্য আমদানি করা পণ্যের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়। আপনার দেশে কয়টা পণ্য তৈরি হয়? দেশে তো বেশ কিছু প্রতিষ্ঠান, কসমেটিক্স প্রতিষ্ঠান, শুধু সাবান পাবেন, ডিটারজেন্ট পাবেন কিছু, আর কয়টা আপনি একটা ভালো শ্যাম্পু বা ভালো কসমেটিকের ফ্যাক্টরি তো অটোমেটিকলি উঠে যাবে। আমরা তো চাচ্ছি, আমি নিজেও ফ্যাক্টরি করার জন্য উদ্গ্রীক এবং আমি জায়গা দেখতেছি, আমি নিজেও ফ্যাক্টরি করব। আমরা চাচ্ছি যে দেশের শিল্প বাঁচুক, দেশের শিল্প বাঁচলে দেশের শ্রমিক বাঁচবে, আমরা বাঁচবো। আমরা তো নিজেরা চাচ্ছি না যে আমরা ইম্পোর্ট করব। কিন্তু মজার কথা হলো যে যখন আপনি 93% ট্যাক্স ধরবেন আমার উপরে আর 153% ট্যাক্স ধরবেন আপনি, তখনই এই দেখবেন কিছুদিন পর পর আপনাদের হেডলাইনে দেখা যায় যে 4টি কন্টেনার ধরা পড়েছে, 6টি কন্টেনার ধরা পড়েছে। দেখবেন প্রতিটার মধ্যেই আপনি আইটেম পাবেন কি, হয় কসমেটিক নাইলে ফ্যাব্রিক্স, অন্য কোনো আইটেম যেগুলি 7.5%-এর আইটেমগুলি কিন্তু আজ পর্যন্ত আমাকে একটি প্রমাণ, আপনাকে আমি চ্যালেঞ্জ করে বলছি যে একটি প্রমাণ দিতে পারবেন কি যে এর বাইরে কোনো মাল শুল্ক গোয়েন্দা বা সিআই সেল বা কাস্টম জব্দ করতে পারছেন? কারণ ওইখানে স্কোপ নেই। এটা তো আমদানির কথা গেল, দেশের মধ্যেও আমরা দেখেছি বিভিন্ন ভেজাল প্রতিষ্ঠান রয়েছে যারা আসলে বিভিন্ন নামী পণ্যের ভেজাল পণ্য উৎপাদন করছে, সেগুলো বন্ধ কি করে? এটা তো আপনাকে আমি প্রথমে বললাম, এটা একদম অল্প কয়েকটা মানুষ এই ভেজাল পণ্য আনতেছে, এটা মার্কেটকে বিস্তার করতেছে। এটা যদি সরকার একটু মনিটরিং করে, বেশি সময় লাগবে না। এটা একটা কমিটি, আমাদের মতো লোক কিছু কমিটি নিয়ে কমিটি করলে দেখবেন যে অটোতেই বন্ধ হয়ে যাবে। বন্ধ হচ্ছে না। আপনি কি আগের মতো কি ফর্মালিন যুক্ত মাছ পান, আগের মতো কি ফর্মালিন যুক্ত আপনি লেচু পান? কমে আসছে না। হয়তো একদিনে সম্ভব না, রাতারাতি এটা সম্ভব না। আমরা বলতেছি না যে রাতারাতি করে দেন আমাদের, কিন্তু একটা সময়ের সাথে কোনো জায়গায় না কোনো জায়গায় থামতে হবে আপনার। সেটা তো স্টার্ট করতে হবে। স্টার্ট না করলে আপনি থামবেন কীভাবে? সেটাই তো স্টার্ট হচ্ছে না। এটা হলো আমাদের দুর্ভাগ্য। আমরা আগামী 28 তারিখে একটি কমিটি গঠন করতেছি হাজী একরামুল্লাহ প্লাজাতে, এবং এই কমিটির থেকে আমরা ঘোষণা করবো ইনশাআল্লাহ, জিহাদ ঘোষণা করব যে আমরা ভেজাল মুক্ত কসমেটিক চাই এবং কলঙ্ক মুক্ত চকবাজার চাই, যাতে নাকি চকবাজারের যে কলঙ্ক আছে এই কলঙ্কটা আমরা মুছতে চাই। হয়তো আমি দেখে যেতে পারবো না, কিন্তু আমার পরের জেনারেশন যারা আসবে ওরা তো অন্তত বলতে পারবে যে এই জেনারেশন এটা শুরু করে গেছিলেন, এই জেনারেশন এটা করতে চাইছিলেন। হয়তো ওদের হাতেই ফিনিশিং হবে, আমি জানি না যে আমার হাতে এটা ফিনিশিং হবে কিনা, কিন্তু ফিনিশিংটা আমি চাচ্ছি নেক্সট জেনারেশন হোক, কিন্তু আমি স্টার্টটা করতে চাচ্ছি যে অন্তত এটা স্টার্ট হোক। ভেজাল মুক্ত আমরা কসমেটিক চাই। যে আজকে মানুষ, আমি গত 15 দিন আগে ব্যাংককে গিয়েছিলাম, ব্রাহ্মণঘাট হাসপাতালে আমার এক সম্পর্কে ভগ্নিপতি ছিলেন, ওনাকে দেখতে গেলাম। তো ওনার বসে বসে বলতেছে, বাবলু আমি আসার সময় একটা সেন্সরের প্রেস আনছিলাম, দেখো কি অবস্থা। আমি দেখে হাসলাম যে এটা আপনি কিনছেন কেন, এটা তো খিদা উচিত হয় না। ওনারও দোকান চকবাজারে, বুঝছেন। তো এরকম টিউবের টিভি দিলে পানি বের হয়ে যায়, বুঝছেন, ধরার কোনো উপায় নেই, যেহেতু ওটা আপনার কার্বন চায়না থেকে তৈরি হয়ে আসতেছে। যাই হোক, আপনার মাধ্যমে আবার আমি রিকোয়েস্ট করব যে সামনে জুনে যাতে অবশ্যই যে আমাদের শুল্কটা আছে এটা মাননীয় অর্থমন্ত্রী দেখেন, এবং দেখলে আমার মনে হয় রেভিনিউ অনেক অনেক গুণ আদায় হবে। আপনি দেখেন ফেব্রিক্স, আপনি ইসলামপুর যান, চাঁদনি চক যান, এটা অ্যানালাইজ করলে তো পাবেন আপনি যে চাঁদনি চকে কত পিস স্টিল নাও এখন 3 পিস আছে। 3 পিসটা তো ইন্ডিয়ার থেকে আসে, বা এই ফ্যাব্রিক্সগুলি তো হয় চায়নার থেকে আসতেছে নাহলে ইন্ডিয়ার থেকে আসতেছে। তাহলে গভর্নমেন্ট কত টাকা রেভিনিউ পাইছে আর কত পিস মাল এখানে আছে, এই মনিটরিং করলে হয়। আমরা আপনার সঙ্গে একমত। আমরাও চাই যে আসলে দেশের মধ্যে ভেজাল পণ্য না প্রবেশ করুক এবং সঠিক নিয়মে সঠিক উপায়ে আসলে বিদেশে আমদানি করা পণ্য এগুলো দেশের মধ্যে প্রবেশ করুক। জনাব আজমল হোসেন, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ যারা ক্যামেরার বাইরে আছেন, এবং ধন্যবাদ যারা টিভি স্ক্রিন দেখতেছেন, এবং ধন্যবাদ আমার চকবাজার দোকান এবং মৌলভীবাজার সমিতির সদস্যদের। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।
দর্শক, আমরা আলোচনা করছিলাম দেশের কসমেটিক্সের বাজার নিয়ে। আমাদের সঙ্গে ছিল নাভা এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক জনাব আজমল হোসেন। চলে যাচ্ছে অন্যান্য খবরে। তামাকের মতো অতিরিক্ত লবণ গ্রহণের ফলে বাংলাদেশের মানুষের মধ্যে উচ্চ রক্তচাপ, হৃদরোগ, শারীরিক অক্ষমতা সহ বিভিন্ন অসংক্রামক রোগ বাড়ছে। বর্তমানে এসব রোগের মৃত্যুর হার 60%। এর মধ্যে সরাসরি রান্না করা খাবার ছাড়াও প্যাকিং ফুড থেকে অতিরিক্ত লবণ যাচ্ছে শরীরে। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, অসংক্রামক রোগের মৃত্যুহার কমাতে হলে খাদ্যে লবণের ব্যবহার নিয়ন্ত্রণে আইন করার পাশাপাশি জনসচেতনতা বাড়াতে হবে। অন্যথায় স্বাস্থ্য খাতে ব্যয় অনেক বাড়বে। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত মান অনুযায়ী বেঁচে থাকার জন্য একজন মানুষের দৈনিক 5 গ্রামেরও কম লবণ প্রয়োজন। অথচ 2006 সালে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন পরিচালিত গবেষণার তথ্য অনুযায়ী বাংলাদেশে লবণ গ্রহণের সর্বোচ্চ হার প্রায় 11%। চিকিৎসকরা জানান, 3টে স্তর প্রাকৃতিক খাদ্য, রান্না করা খাবার এবং ভাতের সাথে লবণ গ্রহণ ছাড়াও প্রক্রিয়াজাত খাবার থেকে অতিরিক্ত লবণ মানুষের শরীরে যাচ্ছে। এতে নানা অসংক্রামক রোগে আক্রান্ত হয়ে বাড়ছে মানুষের মৃত্যুর হার। লবণ যখন খাচ্ছি তখন আমাদের রক্তচাপ বাড়ছে, রক্তচাপ বাড়লে কিন্তু হার্টের অ্যাটাক হচ্ছে, ক্যান্সারের মতো ব্যাপারগুলো ঘটছে। ডায়াবেটিস রোগী প্রায় 85 লক্ষ আমাদের দেশে একটা মৌলিকভাবে তথ্য আছে, এবং হৃদরোগের সংখ্যা তো প্রায় কোটির কাছাকাছি চলে যাচ্ছে। উন্নয়ন সংস্থার কর্মকর্তারা জানান, অধিকাংশ দেশে প্রক্রিয়াজাত খাবারে লবণ সহ বিভিন্ন উপকরণের লেবেলিং থাকলেও বাংলাদেশে তা নেই বললেই চলে। এখনো তথ্যের কিন্তু সীমাবদ্ধতা রয়েছে। অন্য জায়গায় যেরকম হচ্ছে যে একটা খাবারের প্যাকেট যখন মোড়কজাত করা হয় তখন ওতে কিন্তু ইনগ্রিডিয়েন্টস গুলো থাকে, আমাদের দেশে এই মেজারটা এখনো ব্যবহার শুরু হয়নি। বিশেষজ্ঞদের মতে, পরিমিত লবণ ব্যবহারে আইন প্রণয়নের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং কোন উৎস থেকে অতিরিক্ত লবণ আসছে তা চিহ্নিত করতে হবে। আইনটা 3 ধাপে দরকার। একটা হলো সরকারের পলিসিগুলো তৈরি হতে হবে, কি করে খাদ্য নিয়ন্ত্রণ করবে, কি করে জনসচেতনতা সৃষ্টি হবে, কি করে আইন কানুন তৈরি হবে, ইন্ডাস্ট্রিকে কি করে কন্ট্রোল করবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার টার্গেট অনুসারে 2020 সালের মধ্যে লবণের ব্যবহার 5%-এর নিচে আনতে হবে। এজন্য খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিত উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। অনলাইনের মাধ্যমে এখন বাড়িতে বসেই পাওয়া যাচ্ছে খতিয়ান, ম্যাপ বা জমি জমার গুরুত্বপূর্ণ কাগজপত্র। ইউনিয়নের তথ্য সেবা কেন্দ্র থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করে মাত্র 100 টাকা ফি দিলেই ডাক পিয়নের মাধ্যমে বাড়িতে পৌঁছে যাচ্ছে এসব কাগজপত্র। মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছানোর ব্যতিক্রমী এমন উদ্যোগ নিয়েছে গাইবান্ধা জেলা প্রশাসন। আরও জানাচ্ছেন হেদাতুল ইসলাম বাবু। কিছুদিন আগেও গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ে রেকর্ড রুমের সামনে থাকত অসংখ্য মানুষের ভিড়। জমি জমার মূল্যবান কাগজপত্রের জাবেদা নকলের জন্য মাসের পর মাস অপেক্ষা আর দালালদের দৌরাত্ম্যে অতিষ্ঠ ছিল সাধারণ মানুষ। কিন্তু এখন তা বদলে গেছে। মানুষের দুর্ভোগ আর ভোগান্তি কমাতে সম্প্রতি প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহের জন্য নতুন এ উদ্যোগ গ্রহণ করেছে জেলা প্রশাসন। তথ্য সেবা আসাতে আমরা মনে করেন যে এখানে যোগাযোগ করলে সাথে সাথে কাগজপত্র আমরা পাই। এখানে আমরা অনেক উপকৃত হচ্ছি। একটি বেসরকারি ব্যাংকের সাথে চুক্তির মাধ্যমে এই কার্যক্রম হাতে নিয়েছে প্রশাসন। ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তারা বলছেন, প্রচার প্রচারণা বৃদ্ধি করা হলে মানুষ আরো উপকৃত হবে। ডাচ বাংলা ব্যাংকের সঙ্গে আমাদের যে কন্ট্রাক্ট আছে তার মাধ্যমে আমরা 100 টাকা ফিটা জমা নেই, আমরা সেখান থেকে পিন করে ক্লায়েন্টদের বাসায় পৌঁছাই দিই। গ্রাম পর্যায়ে মানুষকে জানাতে হবে যে এই সিস্টেমে ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র থেকে খতিয়ানের আবেদনগুলো পাওয়া সম্ভব। শুধু সেবাই নয়, পাশাপাশি পুরনো গুরুত্বপূর্ণ সব কাগজপত্র কম্পিউটারে সংরক্ষণেরও উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন জেলা প্রশাসক। রেকর্ড ম্যানুয়ালি সংরক্ষণ হলে এটি ছিঁড়ে যাওয়ার, হারিয়ে যাওয়ার অথবা টেম্পারিং হওয়ার যে সম্ভাবনা থাকে সেই সম্ভাবনাটুকু যেন দূর হয়। চলতি বছরের অক্টোবরে জেলা প্রশাসন এই কার্যক্রম শুরু করে। প্রতি মাসে প্রায় 3000 মানুষ এর সুফল ভোগ করছেন। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। 2001 সালে ভয়াবহ ভাঙনের শিকার হয়ে নদীগর্ভে বিলীন হয়ে যায় চাঁদপুর লঞ্চ টার্মিনাল। এরপর কয়েক দফা স্থানান্তরের পর বর্তমানে বিকল্প টার্মিনাল দিয়ে যাত্রীবাহী লঞ্চ চলাচল করছে। কিন্তু স্থায়ী টার্মিনাল না হয় দুর্ভোগের শিকার হচ্ছেন যাত্রীসহ লঞ্চ চালকরা। তবে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় টার্মিনাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ফারুক আহমেদের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 1960 সালে চাঁদপুরকে নদীবন্দর হিসেবে ঘোষণা করা হয়। রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ সহ দক্ষিণাঞ্চলের 10টি রুটে চাঁদপুর থেকে 35টি লঞ্চ চলাচল করে। 2001 সালে শহরের বড় স্টেশনে ভয়াবহ নদী ভাঙনে বিলীন হয়ে যায় লঞ্চ টার্মিনালটি।
তারপর থেকে শহরের মাদ্রাসা রোডের স্থাপিত বিকল্প টার্মিনাল দিয়ে লঞ্চ চলাচল করছে। কিন্তু বিকল্প টার্মিনালের ঝুঁকিপূর্ণ গ্যাংওয়ে, জরাজীর্ণ পন্টুন এবং অন্যান্য সুবিধা না থাকায় দুর্ভোগে পড়ছেন যাত্রীরা। নিয়মিত এই টার্মিনাল ব্যবহার করে কিন্তু বাথরুম নাই, মানে যাত্রী সাউরি নাই। অনেক সময় দেখা যায় বৃষ্টি আসলে অনেকটা ভিজতে হয়, প্রয়োজনীয় কাগজপত্র থাকে, জামা কাপড় থাকে, ওগুলো ভিজতে হয়। এই অবস্থায় লঞ্চের চালক ও মালিক পক্ষের প্রতিনিধিরা মাদ্রাসা ঘাটে স্থায়ী টার্মিনাল নির্মাণের দাবি জানিয়েছেন। অস্থায়ী টার্মিনাল দেখে আমাদের লঞ্চ বিরাতে বহুত সমস্যা, পিছনে মাটি পারে না, সরপুরে গেছে, টার্মিনাল ছোট জায়গা হয় না। বিকল্প মাদ্রাসা ঘাট লঞ্চটা আমাদের স্থায়ীভাবে যদি হয় তবে চাঁদপুর নোয়াখালী বিভিন্ন রুটের মানুষের জন্য সবচেয়ে সুবিধা হয়। বিআইডব্লিউটি এর কর্মকর্তা জানালেন, বিশ্ব ব্যাংকের সহায়তায় শহরের মাদ্রাসা রোডেই নির্মিত হবে নতুন টার্মিনাল। সরকার এই বিষয়টি অনুধাবন করেছে এবং বিআইডব্লিউটির উদ্যোগে বিশ্ব ব্যাংকের অর্থায়নে প্রায় 65 কোটি টাকার একটা ডিপিপি সরকার হাতে নিয়েছে। রাজধানীর সদরঘাট এবং বরিশালের মতো চাঁদপুরে নতুন এই লঞ্চ টার্মিনালের কাজ শুরু হবার কথা রয়েছে আগামী বছরের মার্চে। সময় সংবাদ, চাঁদপুর। চট্টগ্রামে রেলওয়ের টেন্ডার নিয়ে জোড়া খুনের মামলায় চার্জশিটভুক্ত আসামি ছাত্রলীগ নেতা সাইফুল আলম লিমনকে গতকাল অস্ত্র ও 3 সহযোগী সহ গ্রেপ্তার করা হয়েছে। এই মুহূর্তে এ বিষয়ে পতেঙ্গা র্যাব কার্যালয়ে ব্রিফ করছেন লেফটেন্যান্ট কর্নেল মিফতাউদ্দিন আহমেদ। সরাসরি আমরা চলে যাচ্ছি সেখানে। সেই অনুসারে আমাদের কাছেও কিছু তথ্য আছে, আমরা এগুলো যাচাই বাছাই করে আমাদের কার্যক্রম করব। এখন কারা আর জড়িত, কে জড়িত, এটা আমরা অপারেশনাল কারণে বলতে পারছি না। জিজ্ঞাসাবাদে জানিয়েছে তার পেছনে কে আছে বা তার এই যে কাজগুলো সে পরিচালনা করছে তাকে কেউ সহায়তা দিচ্ছে কিনা, এগুলা এখনো তদন্তাধীন বিষয়। আমরা জিজ্ঞাসাবাদ করছি, কথা বলছি এবং আমরা তাকে আইনানুগ ব্যবস্থা হিসাবে দিব। ওখানে আইও আছেন, উনি যিনি এই মামলা তদন্ত করবেন, উনি এই বিষয়গুলো দেখবেন। তবে আমাদের জিজ্ঞাসাবাদ যে তথ্য প্রয়োজন সেগুলো আমরা তার কাছ থেকে নিচ্ছি এবং আরো জিজ্ঞাসাবাদ করবো। কোনটা? আচ্ছা, আপনারা সবাই জানেন সিআরবি চট্টগ্রাম এলাকায় রেলওয়ে টেন্ডার নিয়ে বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজি এবং আইন শৃঙ্খলা বিরোধী কার্যক্রম করে যাচ্ছে। এই ধারাবাহিকতায় আমরা আপনারা জানেন যে এইরকম একটি ঘটনায় দুই পক্ষের গোলাগুলিতে গত 24 জুন 2013 তারিখে শিশু আরমান, 8 বছরের শিশু আরমান সহ সাজু নামে একজন ব্যক্তি মারা যায়। তো এই ধরনের কার্যক্রমের বিরুদ্ধে র্যাব সবসময় জোরালো ভূমিকা পালন করে যাচ্ছে। সেই প্রেক্ষিতে আমরা এই ধরনের সন্ত্রাসীর বিরুদ্ধে নজরদারি বৃদ্ধি করি এবং এই প্রেক্ষিতে গতকালকে 25 জানুয়ারি রাত 9টার সময় সন্ত্রাসী লিমনের লালখান বাজারের বাসা থেকে আমরা 4 জনকে আটক করি। এর মধ্যে ছিল সন্ত্রাসী লিমন, সাইফুল আলম লিমন, তৌহিদুল ইসলাম তৌহিদ, আজিজুল হক এবং সাদ্দাম। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল 7.65 মিলিমিটার, 3টি 1 শুটার গান, 4টি ম্যাগাজিন, 7টি গুলি পাওয়া যায়। এর মধ্যে 6টি 7.65 এবং একটি .22 গুলি। এবং তাদের জিজ্ঞাসাবাদে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করছি এবং এই সন্ত্রাসী কার্যক্রমে যারাই জড়িত থাকবে, সে যেই হোক, তাকে আমরা আইনের আওতায় আনবো এবং তাদের বিরুদ্ধে আমাদের কার্যক্রম জোরদার থাকবে। এখানে যারা জড়িত আছেন আপনারা হয়তো জানেন যে নিমনের নামে অলরেডি সিআরবি জোড়াখুন মামলায় 62 রয়েছে, 62 জনের 1 নম্বর আসামি, এজাহারভুক্ত আসামি সে। তো যারা জড়িত আছে তাদেরকে আমরা ধরবো। তার সাথে জিজ্ঞাসায় বেশ কিছু তথ্য আমরা পেয়েছি, আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এর সাথে যারা জড়িত আছে তাদেরকে আমরা ধরবো। আপনারা বললেন যে রাত 9টার সময় অ্যারেস্ট করেছেন, কিন্তু আমরা 6টার দিকে ছাত্রলীগের চট্টগ্রাম ইউনিভার্সিটির থেকে একটা প্রতিবাদ পেয়েছি তাকে ছাড়িয়ে নেওয়ার জন্য। এই বিষয়টা একটু বলবেন? এর ব্যাপারে এটা আপনারা জানেন, আপনাদের কাছে তার প্রতিবাদ আসে না, এটা বিষয়ে আমরা অবগত নই। এই ধরনের অভিযান শুধু এক জায়গায় চলে না, কয়েক জায়গাতেই চলে এবং এই অভিযানটা আমরা বেশ কয়েক জায়গাতেই একসাথে করছিলাম। হয়তো আমাদের র্যাবের অ্যাক্টিভিটি থেকে কেউ আপনাদেরকে কোনো জানিয়ে থাকতে পারে। আর এই অভিযান একটা চলমান প্রক্রিয়া, এটা শুরু হয় একটা সময়, একটা পর্যায়ে আসার পরে আমরা তখন বলি যে কাকে আটক করা হয়েছে। তো দর্শক, চট্টগ্রামের পতেঙ্গা থেকে ব্রিফ করছিলেন লেফটেন্যান্ট কর্নেল মিফতাউদ্দিন আহমেদ। আমরা সরাসরি ছিলাম সেখানে। দেশে প্রথমবারের মতো আয়োজিত ব্যাংকিং মেলার দ্বিতীয় দিনেও গ্রাহক ও সেবাগ্রহীতাদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। একই জায়গায় দেশের সবগুলো ব্যাংকের তথ্য পাওয়ায় বেশ আনন্দিত মেলায় আসা দর্শনার্থীরা। অন্যান্য ব্যাংকের পাশাপাশি গ্রাহকদের সাথে আরও বেশি সম্পৃক্ততা বাড়াতেই মেলায় অংশগ্রহণের মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন ব্যাংক কর্মকর্তারা। বই মেলা, বাণিজ্য মেলা কিংবা বৈশাখী মেলার নামের সাথে আমরা পরিচিত হলেও ব্যাংকিং মেলার ধারণাটি একেবারেই নতুন বাংলাদেশে। শুধুমাত্র এদেশে নয়, এই ধারণাটি উপমহাদেশেও এই প্রথম।
এরকমই নতুন একটি ধারণার বাস্তবায়ন চলছে বাংলা একাডেমি প্রাঙ্গণে, যেখানে দেশের সবগুলো বাণিজ্যিক ও রাষ্ট্রায়ত্ত ব্যাংক তাদের বিভিন্ন সেবা নিয়ে হাজির হয়েছেন গ্রাহকদের দোরগোড়ায়। ব্যাংকগুলো নতুন নতুন সেবা আর বিভিন্ন আকর্ষণীয় অফার নিয়ে অন্যান্য মেলার মতো স্টল সাজিয়ে বসেছেন মেলা প্রাঙ্গণে। প্রতিদিন আমরা মেলায় আগত দর্শনার্থীদের সমস্ত ব্যাংকের সেবাগুলি জানাচ্ছি। রিসেন্ট যেসব ডিজিটাল ব্যাংকিংগুলি আসছে, ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, এগুলি আমরা সাধারণ গ্রাহকদের মাধ্যমে মেসেজের মাধ্যমে জানানোর চেষ্টা করছি। আমরা যে সেবাগুলো দেই আর কি, সেগুলোকে আমরা মানুষকে জানানোর সুযোগ পাচ্ছি সরাসরি। সারা খুব ভালোই পাচ্ছি, অনেকে এসে আগ্রহ প্রকাশ করছেন। এখানে অ্যাকাউন্ট ওপেনিং এর ব্যবস্থা আছে। ধারণাটি নতুন হলেও একই জায়গায় এতগুলো ব্যাংকের তথ্য পেতে গ্রাহকদেরও তাই একটু বাড়তি আগ্রহ রয়েছে। কম সুদ আর সর্বোচ্চ মুনাফার খোঁজে তাই গ্রাহকরা ঢু মারছেন বিভিন্ন স্টলে। প্রতি বছরে এটা হওয়া উচিত। যারা আমরা এই বিভিন্ন ব্যবসার সাথে প্রতিষ্ঠানে জড়িত আছি, যারা এন্টারপ্রেনার, তাদের জন্য এটা সুবিধা হবে। সঠিক পদক্ষেপ নিতে হবে যে কোন দিকে তারা যাবে, কিভাবে যাবে, কোন ব্যাংকের সাথে তারা কাজ করবে। একটা শ্রেণীর লোকে সবসময় ব্যাংক থেকে একটা সুবিধা ভোগ করছে, যারা আমরা বৈধভাবে এবং সঠিকভাবে ব্যবসা করতে চাই, তাদের ক্ষেত্রে আরো প্রক্রিয়া নেওয়া দরকার, যাতে আমরা ব্যবসা করতে পারি। মোট ৮০টি স্টলের মধ্যে ৫৬টি ব্যাংক ও ২৪টি আর্থিক প্রতিষ্ঠান নিয়ে চলছে প্রথমবারের মতো এই মেলা। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, রাজধানীর হোসনি দালানে বোমা হামলার ঘটনায় ৫ জেএমপি নেতাকে আটক করেছে ডিবি পুলিশ। এ বিষয়ে ডিএমপির মিডিয়া সেন্টার ব্রিফিং চলছে, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। যে শিয়া মুসলিমদের সবচাইতে বড় মসজিদ হলো হোসনি দালান, তখন তারা মোহাম্মদপুরের পরিবর্তে হোসনি দালানে আক্রমণের সিদ্ধান্ত নেয়। সেই অনুসারে তারা তড়িঘড়ি করে কামরাঙ্গীর চর এবং তার পাশাপাশি আরো একটি মোট ২টি বাসা নেয় এবং সেখান থেকেই তারা এই হোসনি দালানে ২২ তারিখের আগেই রেকি করে এবং ২২ তারিখ রাতে তারা হামলা করার সিদ্ধান্ত নেয়। কিন্তু ২২ তারিখে এএসআই ইব্রাহিমুল্লাহ হত্যায় মাসুদ ওরফে সুমন ধরা পড়ে যাওয়ার কারণে তারা তাদের এই সিদ্ধান্তটি বিলম্বিত হয়, অর্থাৎ ২২-এর পরিবর্তে তারা ২৩ তারিখ হামলার সিদ্ধান্ত নেয়। আর এদের সামরিক শাখার যে প্রধান, অর্থাৎ যে নিহত হয়েছে শাহাদত ওরফে মাহফুজ, সে এই বাকি সদস্যদের উপর ক্ষিপ্ত হয়ে, অর্থাৎ এএসআই হত্যা হয়েছে এবং এটি নিয়ে যেহেতু ডিসিশন অনুযায়ী হয়নি, সেই কারণে সে একটু ক্ষিপ্ত হয়ে সে নিজেই এই হামলা পরিকল্পনার, অর্থাৎ এই হামলা শিয়া মসজিদে হামলার পরিচালনার দায়িত্ব নেয় এবং দায়িত্ব নিয়ে সেই তার অন্যান্য সঙ্গী সাথীরা, অর্থাৎ বাকি যে ৪ জন ছিল তাদের ভিতরে একজনকে আমরা গ্রেপ্তার করেছি, মোহাম্মদ কবির হোসেন ওরফে রাশেদ ওরফে আশিক। তারকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে মূলত এই শাহাদত নিজেই ওখান থেকে কবরস্থানের ভিতর থেকে গ্রেনেড ছুঁড়েছিল। যেহেতু সে নেতা এবং কমান্ডার, সেই কারণে সে অন্যান্য সদস্যদের উপরে তারা এই ২২ তারিখে তাদের কারণে হামলা হলো না এবং একজন ধরা পড়ে গেল এবং ভোরবেলায় ৫টি গ্রেনেড কামরাঙ্গীরচরের বাসা থেকে উদ্ধার হলো। এটির কারণেই সে ক্ষেপে গিয়ে নিজেই এই হামলার নেতৃত্ব দেয় এবং সে নিজেই ৫টি গ্রেনেড ছুঁড়ে মারে। এই ৫টি গ্রেনেডের আপনারা জানেন যে অবিস্ফোরিত এবং বিস্ফোরিত মিলিয়েই ৫টি, ২টি অবিস্ফোরিত অবস্থায় পাওয়া গিয়েছিল। তো এই ঘটনা ছাড়াও আমরা এই মাহফুজ ওরফে শাহাদত সম্পর্কে জানতে পারি যে বারুইপাড়া পুলিশের চেকপোস্টে যে হামলা হয়েছিল, সেখানেও আপনারা যারা সেখানে গিয়েছেন আপনারা শুনেছেন যে ওখানে একটা আইডেন্টিফিকেশন মার্কের কথাও ওখানে অনেকে বলেছে যে সে যে পুলিশ হত্যার পরে পানি খেতে চেয়েছিল এবং তার ২ হাতে ঘা ছিল, এক ধরনের ঘা ছিল। তো যেটা দেখে কেউ প্রত্যক্ষদর্শীরা বলেছে যে সেটি দেখে তাদের ঘৃণা লেগেছিল। তো এই শাহাদতেরও আইডেন্টিফিকেশন অন্যতম মার্ক হলো এর ২ হাতে কিন্তু ঘা। তো ২ হাতে ঘা, সে মোটরসাইকেল চালিয়ে ওখানে গিয়েছিল এবং তার সাথে আরেকজন ছুরি মেরেছিল, সে তার হাতে পিস্তল ছিল। যে পিস্তলটি আমাদের ধারণা যে পিস্তলটি কালকে উদ্ধার হয়েছে, সেই পিস্তলটি তার হাতে ছিল ওইখানে। তো এই পুলিশ হত্যার মূল কারণ যেটা, তার অন্যান্য সঙ্গী সাথীরা যেটা অনুমান করেছে, তারা বলেছে যে যেহেতু পুলিশের কারণেই আমাদের সুমন ধরা পড়েছে এবং পুলিশ চিটংয়ে পুলিশের হেফাজতে থাকাকালে একজন গ্রেনেড
গ্রেনেড উদ্ধারে গিয়ে বিস্ফোরিত হয়ে মারা গিয়েছে। এই কারণেই পুলিশকে তারা টার্গেট করেছে এবং তার অংশ হিসেবে এই অভিযানটি অর্থাৎ পুলিশের মনোবল ভেঙে দেওয়ার জন্য এবং একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্যই তারা এই পুলিশ হত্যার সিদ্ধান্ত নেয়। এবং তারা যেহেতু দেখেছে তারা ওখান দিয়ে চলাফেরা করেছে বিভিন্ন সময়, কাজেই তাদের ধারণা রয়েছে যে চেকপোস্ট 8টা থেকে শুরু হয়, তার আগে তারা এই কাজটি করেছে বলে এই সঙ্গী সাথীরা অনুমান মানে তারা শুনেছে বলে আমাদেরকে জানিয়েছে। আর এছাড়াও এই শাহাদতের আরেকটি পরিচয় রয়েছে, সে আশুলিয়ায় ব্যাংক ডাকাতিতে আপনারা জানেন চলতি বছর এপ্রিল মাসে যেটি সংঘটিত হয়েছিল, সেখানে কিন্তু বেশ কিছু আসামি ধরা পড়েছে। তাদের বক্তব্য বেরিয়ে এসেছে যে শাহাদত ছিল ওখানে, মাহফুজ ওরফে শাহাদত ওরফে বাকি বিল্লাহ নামক লোকটি ছিল ওখানে এই ব্যাংক ডাকাতিতে নেতৃত্ব দিয়েছে। তো সেটির ঘটনাতেও এই শাহাদতই যেহেতু কমান্ডার, অপারেশনাল কমান্ডার হিসেবে সেখানে উপস্থিত ছিল। এছাড়া খিজির হায়াত খান হত্যা হয়েছে আপনারা জানেন, পিডিবির সাবেক চেয়ারম্যান, তাকেও হত্যাকাণ্ডটি অর্থাৎ তার গলায় এই যে ছুরি চালিয়েছে এই শাহাদত, মাহফুজ ওরফে শাহাদত। এছাড়াও সে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত, নানা ধরনের মানে অপরাধ কর্ম যেটি সেটির সাথেও তারা জড়িত। আমরা ব্যাংক ডাকাতির কথাটি হয়তো জানি, এছাড়া বেশ কিছু বিভিন্ন জায়গায় ডাকাতি এবং ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, যেগুলো হয়তো কোনোটি উদ্ঘাটিত হয়েছে, কোনোটি উদ্ঘাটিত হয় নাই। এরকম কিছু ঘটনারও সে নাকি নেতৃত্ব দিয়েছে, এটি তার সঙ্গী সাথীরা স্বীকার করেছে। তো এই গ্রুপটি আসলে নতুন করেই সংগঠিত হয়েছে এই চলতি বছরের। 2018 সালের মধ্যে প্রযুক্তি খাতে 1 কোটি মার্কিন ডলার রপ্তানি হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আর 2021 সাল নাগাদ এই খাতে রপ্তানি বেড়ে 3 কোটি মার্কিন ডলার দাঁড়াবে বলে জানান তিনি। বুধবার বিকেলে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের ডিএসসি ইনফো নামে অ্যাপস উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এর কমিশনার অধ্যাপক মোহাম্মদ হেলালুদ্দিন নিজামী। এতে সভাপতিত্ব করেন ডিএসসির চেয়ারম্যান বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া। প্রধান অতিথির বক্তব্যে আইসিটি প্রতিমন্ত্রী বলেন, মোবাইল অ্যাপসের মাধ্যমে জনগণকে খুব তাড়াতাড়ি সেবা দেওয়া যায়, আর তাই নতুন এই অ্যাপসের মাধ্যমে 1 সেকেন্ডের মধ্যে সবাই ডিএসসির সাথে সংযুক্ত হতে পারবে বলেও জানান তিনি। পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মধ্যে এই কাজটা আমরা করতে পারতেছি, বিভিন্ন ধরনের ট্রেনিং প্রোগ্রাম চালিয়েছি আমরা। যে জিনিসটা রাজধানীর আহসানুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স টেকনোলজিতে আর্কিটেকচার ডে উপলক্ষে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার রিথিঙ্কিং আর্কিটেকচারাল এডুকেশন অ্যান্ড প্র্যাকটিস ইন দ্য 21 সেঞ্চুরি বিষয়ক আয়োজিত সেমিনারে পৃষ্ঠপোষক হিসেবে অংশ নেয় আকিজ সিরামিক্স লিমিটেড। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তরের সিটি মেয়র আনিসুল হক। আহসানুল্লাহ ইউনিভার্সিটির উপাচার্য ডক্টর এম সফিউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে আকিজ সিরামিক্সের সিকিউরিটি এক্সিকিউটিভ ডিরেক্টর আলতাফ হোসেন এবং ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ আবু হাসান তালুকদার উপস্থিত ছিলেন। এ সময় আকিজ সিরামিক্সের গুণগত মান তুলে ধরে আলতাফ হোসেন বলেন, বর্তমানে প্রতিষ্ঠানটি বিশ্বমানের টাইলস উৎপাদন করছে। মুক্তিযুদ্ধ জাদুঘরের জন্য 27টি প্রতীকী ইট কেনার উদ্যোগ নিয়েছে কেএফসি, পিৎজা হাট ও পিৎজা হাট ডেলিভারির 27টি রেস্টুরেন্টের সদস্যরা। এসব রেস্টুরেন্ট থেকে 10,000 টাকা করে এই অর্থ মুক্তিযুদ্ধ জাদুঘরের বোর্ড অব ট্রাস্টির হাতে তুলে দিতে এক অনুষ্ঠানের আয়োজন করে ট্রান্সকম ফুড লিমিটেড। রাজধানীর পল্টনের কেএফসিতে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রান্সকমের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক আক্কু চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়া প্রতিটি রেস্টুরেন্টের পক্ষ থেকে রেস্টুরেন্টের জেনারেল ম্যানেজার এবং একজন করে টিম মেম্বার উপস্থিত ছিলেন। এবার দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। স্পেনের 2016 সালে চূড়ান্ত বাজেট দেবে দেশটির নতুন সরকার। এ কারণে বাজেটটিতে ইউরোপীয় ইউনিয়নের নিয়মনীতি অন্তর্ভুক্ত থাকবে বলে জানিয়েছে ইউরো গ্রুপের প্রেসিডেন্ট ইয়োরান দাইসেলব্লুম। গেল মাসে ব্রাসেলসে স্পেনের বর্তমান সরকার একটি খসড়া বাজেট পেশের পর ইইউ পক্ষ থেকে বলা হয়, এ বাজেটের বাস্তবায়ন করতে গেলে ইউরো অঞ্চলের বাজেট ঘাটতি কমানোর সব নিয়মনীতি ভঙ্গ হয়। তাই ইউরো গ্রুপের বৈঠকে ইওয়ানের দাইসেলব্লুম আরও বলেন, এখন স্পেন সরকার একা কোনো সিদ্ধান্ত নিতে পারে না। আগামীতে যে ক্ষমতায় আসবে ইইউর সম্মতি সাপেক্ষে সেই বাজেটের চূড়ান্ত খসড়া পেশ করতে পারবে। আসন্ন ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে ব্যাপক প্রস্তুতি যুক্তরাজ্যের ব্যবসায়ীদের। নিরাপত্তা নিয়ে সবার মধ্যে অজানা আতঙ্ক থাকলেও ব্যবসায়ীদের আশা, এবার গেলবারের চেয়ে বিক্রি অনেক বেশি হবে।
সামনেই বড়দিন, আর একে কেন্দ্র করে এখনই যত প্রস্তুতি পশ্চিমাদের। যদিও বিশ্বজুড়ে সন্ত্রাসী হামলার আশঙ্কায় অন্য বছরগুলোর তুলনায় এবারের বড়দিন একটু অন্যরকম ভাবেই আসছে জীবনে, তবুও কেনাকাটা থেমে নেই। ব্রিটিশরা এবার এর থেকে বাদ যাবে কেন? বড়দিনের আগের শুক্রবার, যা ব্ল্যাক ফ্রাইডে নামে পরিচিত, একে ঘিরে এখন ব্যস্ততা তাদের। যতই অস্থিরতা থাকুক, ব্ল্যাক ফ্রাইডের ছাড়ে বেচা বিক্রি প্রত্যাশিত হবে বলে ধারণা বিক্রেতাদের। বিশ্বজুড়েই ব্ল্যাক ফ্রাইডে পরিচিত সবচেয়ে বড় শপিং ডে হিসেবে এই সুযোগকে কোনোভাবেই হাতছাড়া করা উচিত না। আমরা এই দিনটিতে ক্রেতাদের জন্য প্রচুর ডিসকাউন্ট দিয়ে থাকি, সেটা ইলেকট্রনিক্স পণ্য বা পোশাক, যেটাই হোক না কেন। ব্যবসায়ীদের আশা, এবারের ব্ল্যাক ফ্রাইডেতে দোকান ও অনলাইন মিলিয়ে প্রায় 120 কোটি পাউন্ড কেনা বেচা হবে, যা গত বছরের তুলনায় 20% বেশি। তবে এবার সুপারমার্কেট গ্রুপগুলো খুব একটা আগ্রহ দেখাচ্ছেন না। মজার বিষয় হচ্ছে, সুপার শপগুলো ব্ল্যাক ফ্রাইডে ধারণা থেকে সরে আসছে। তাদের ধারণা, ক্রেতারা এখন দাম কমার জন্য অপেক্ষা করেন না, আয় বাড়ায় তারা সারা বছরই শপিং করেন। আর সবগুলো নিজেদের প্রচারণা বাড়াতে সবসময় ডিসকাউন্ট দিচ্ছে। বড়দিনের আগে থ্যাঙ্কসগিভিং ডে এবং এরপরে বক্সিং ডেতে প্রচুর কেনাকাটা করেন পশ্চিমারা। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। আবার জানিয়ে দিচ্ছি এ সময়ের বাণিজ্যের শিরোনামগুলো। ফেসবুক বন্ধ থাকায় চরম ক্ষতির মুখে অনলাইন ভিত্তিক ব্যবসা, নেতিবাচক প্রভাব ইভেন্ট ম্যানেজমেন্টেও। যোগাযোগ মাধ্যম স্বাভাবিক না হলে আরও লোকসানের আশঙ্কা। তামাকের মতোই অতিরিক্ত লবণ গ্রহণে বাড়ছে উচ্চ রক্তচাপ, হৃদরোগ সহ নানা ব্যাধি। খাদ্যশিল্পে লবণের ব্যবহার না কমালে স্বাস্থ্যখাতে ব্যয় বাড়বে বলছেন চিকিৎসকরা। অনলাইনের মাধ্যমে এখন ঘরে বসে জমি জমার গুরুত্বপূর্ণ কাগজপত্র পাচ্ছেন গাইবান্ধাবাসী। নামমাত্র ফির বিনিময়ে সেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ জেলা প্রশাসনের। এবং চাঁদপুরে স্থায়ী লঞ্চ টার্মিনাল না থাকায় দুর্ভোগে যাত্রীসহ লঞ্চ চালকরা। বিশ্বব্যাংকের সহায়তায় নতুন টার্মিনাল নির্মাণের আশ্বাস বিআইডব্লিউটি-এর। এই ছিল সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ের।